আসসালামু আলাইকুম লিসেনার্স। ইংরেজি নববর্ষে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি আগেও একবার শেয়ার করেছি। কিছু পার্থক্য থাকছে এই যে আগে যে আমি ঘটনাটা শেয়ার করছিলাম সেটা ভূত এফএমে শেয়ার করা ছিল, এবং এখন আমি যে ঘটনাটা শেয়ার করছি, এখন আমি একই ঘটনাটা শেয়ার করছি আমার নিজের পেজে। নতুনভাবে যারা আগে শুনেছেন তারা শুনেছেন, যারা আগে শুনেন নাই তারা আবার নতুন করে শুনবেন। এবং এই ঘটনাটি আমরা ইউটিউবে আপলোড থাকবে, এবং ইউটিউবের চ্যানেলে যদি ঘটনা পছন্দ হয় অবশ্যই আপনাদের একটা লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনটা এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। ঘটনায় যাওয়া যাক। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা আজহার নামে একটা ব্যক্তি, আর ঘটনাটা ঘটে 1994 সালে। এই লোকটা তার ওয়াইফ এবং দুই সন্তান সহ কুড়িগ্রাম থেকে ঢাকা আসছিলেন। এমন সময় একটা ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোকটির আর কিছু মনে থাকে না। এরপরে ঘুম ভাঙে হসপিটালের বেডে। আত্মীয় স্বজনরা চারিপাশে ভিড় করে থাকে এবং সবাইকে তার জিজ্ঞেস করতে থাকে যে তার ফ্যামিলির কি খবর। সবাই বলে যে তোমার ফ্যামিলি সেফ আছে, তোমার ওয়াইফ একটু ব্যথা পেয়েছে, 2 দিন হলে তোমার ওয়াইফকে এবং তোমার বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিছুদিন পর উনি দেখেন তার বাম পা উনি আর নাড়াতে পারেন না। ডক্টররা বলেন লেফট সাইড প্যারালাইজ হয়ে গেছে, হাঁটু থেকে কিছু পোর্শন নিচে কেটে ফেলতে হবে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে তিনি বাসায় যান। তার সাথে তার আত্মীয় স্বজনরাও যায়। হঠাৎ করে তিনি দেখেন তাদের পুরা বাসা খালি। তখন আজকাল কি ব্যাপার, হসপিটাল থেকে ওদেরকে রিলিজ দেওয়া হয়েছে, ওরা কোথায়? ঠান্ডা মাথায় তাকে বসানো হয় এবং বোঝানো হয় তার ওই অ্যাক্সিডেন্টে পুরো ফ্যামিলি উনি ছাড়া সবাই মারা গেছেন। এটা পেপারে পর্যন্ত আসে। তার ওয়াইফ সহ 2 ছেলে আফসার এবং আবরার ওই অ্যাক্সিডেন্টে মারা যান। উনি পাগলের মতো হয়ে যান। কোনো কথা না বলে ডাইরেক্ট তিনি কবরস্থানে যেতে চান। তখন তাকে জানানো হয় কবর দেওয়া হয়েছে কুড়িগ্রামে, তো তাকে সেখানেই নেওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পর ঢাকায় তিনি চলে আসেন, রামপুরায় তাদের পুরনো বাড়িতে। লেফট সাইড প্যারালাইজড হওয়াতে তার সাথে একটা ছেলে রাখা হয়। সেই ছেলে তার সাথেই ঘুমাতো। ঘটনার সত্যতা জানার পর থেকে তার ঘুম আর কখনো রাত 4টার আগে হতো না। কেমন এক অচেনা রাত কাটাতে লাগলেন তিনি প্রতিদিন। ঘটনাটি ঘটে তখন 1997 সালে। পুরা বাসা নিস্তব্ধ, ইলেকট্রিসিটি নাই। আশেপাশের বাড়ি থেকে হালকা সাউন্ড আসছে, টেবিল চেয়ার নাড়ানোর শব্দ আসছে উপর থেকে। ছেলেটাকে মোমবাতি আনতে পাঠানো হয়েছে। প্রচন্ড গরম, মন মেজাজও সেদিন ঠিক নেই। লেফট সাইডের কিছুটা পোর্শন আস্তে আস্তে নাড়াতে পারতেন তখন তিনি। রাত 8টা বাজে, বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ পেছনে একটা ডাক আসলো, বাবা। প্রথমে তোয়াক্কা না করলেও পরে আবার তিনি লক্ষ্য করলেন, বাবা। মনে হলো না অন্য কিছু হবে। না থাক, 5 থেকে 10 মিনিটের গ্যাপের মধ্যে তিনি আবারও শুনতে পেলেন সেই বাবা ডাকটি। মনে হলো ছোট ছেলে আবরার ডাকছে। পেছনে ফিরে তাকানোর পর ঠিকই তো, উনি একটা আভা দেখতে পান। অন্ধকারও সেটা পরিষ্কার। আরে আবরারের ঠোঁট। চোখের পানি ফেলতে ফেলতে ডাইনিং টেবিলের দিকে আগাতে যান। আগাতে গিয়ে দেখলো ডাইনিং টেবিলে কেউ পানি ঢেলে খাচ্ছে এবং ভয়েস ভেসে আসে, কি ব্যাপার, তুমি এসেছ? এরপরে ওনার আর কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর দেখেন ওনার অ্যাসিস্ট্যান্ট তাকে তুলে ঘুম থেকে উঠাচ্ছে। বলল 2 ঘন্টা পেরিয়ে গেছে, খালো আপনার কি হয়েছিল? কিছু একটা ভুল দেখছেন উনি। মাথাটা ধরে বসে পড়লেন। চিন্তাটাও এতটাই যে এটা ধামাচাপা দিতে পারছেন না, কিন্তু মনের ভুল করে উনি আর তেমন কিছু ওনাকে মনে করলেন না। পরের দিন এক হুজুরের কাছে গেলেন। হুজুর তাকে বললেন, আপনার কবরটা অনেকদিন যাবৎ জিয়ারত করা হয় না, আপনি দয়া করে একবার জিয়ারত করেন এবং দোয়া পড়েন কবরের কাছে, যে কুড়িগ্রাম যেতে হবে, ওদের কবর জিয়ারত করা দরকার। হুইল চেয়ারে বসে বিকাল 4টার দিকে উনি দোয়া পড়ছেন, আর ছেলেটাকে বললেন 10 মিনিট পরে আসতে, উনি একটু একা থাকবেন। দোয়া পড়ছেন, তাসবিহ গুনছেন। হঠাৎ বাবা ডাক শুনতে পেলেন। মনোযোগী না হয়ে তিনি আবার সেই ডাক শুনতে পাচ্ছেন, বাবা। হঠাৎ মনের অজান্তে তিনি বললেন, আবরার। তখন সাউন্ড আসলো, বাবা আমি তোমার পেছনেই। একটু হৃদয় বিদারক হয়ে যাচ্ছে ওনার সিচুয়েশন। মুখ ফেটে কান্না আসতেই উনি পরিষ্কার ওনার ছোট ছেলেকে দেখতে পান, তার পেছনে হুইল চেয়ারের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে মুচকি হাসছে। ভয়ে চিৎকার করে সবুজ বলে ডাক দেন তার অ্যাসিস্ট্যান্টের নাম। দেখলেন ছেলেটা ওনাকে নিতে চলে আসছে। সামনে তাকালো, আর কেউ নাই। ছেলেটাকে বলতে পারছেন না ঢাকাতে ব্যাক করতে হবে। মানে ছেলেটাকে বলতে পারছেন না যে কি হয়েছে, তিনি তাকে ঢাকায় ব্যাক করতে হবে। ঢাকায় ব্যাক করার পর প্রায় 1 মাস পর হঠাৎ উনি আলমারি খুললেন। খুলে এতটাই অবাক হয়ে গেলেন, ওনার স্ত্রীর পরা শাড়িগুলো আলমারিতে থোকায় থোকায় সাজানো, অথচ কয়েকদিন আগেই তার বোনকে তিনি দিয়ে দিয়েছিল গরিবদেরকে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই কাপড়গুলো আবার আসলো কি করে?
ওনার বোনকে সাথে সাথেই খবর পাঠানো হয়। ওনার বোন এসে দেখলো সত্যি সত্যি যেই সব কাপড়গুলি উনি নিয়ে গেছিল সবগুলো আবারও সুন্দর করে সাজানো। ওনার বোনটাও খানিকটা ভয় পেয়ে বলে, ভাই তুই আমার সাথে আমার বাসায় আয়। তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে তার বোনের বাসায় ওঠেন তিনি। 5 দিন না যেতেই উনি বাড়ি ফিরতে চাইলে ওনার বোনকে অনেক জোরাজুরি করার পর তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়। 2000 সালের ঘটনা। ঘুমিয়ে আছেন, রাত তখন 2টা কি 3টা বাজে। একটা হট্টগোলে ওনার ঘুম ভাঙে। উনি যে রুমে ঘুমাতেন পাশের রুমে ঘুমাতো তার 2 ছেলে। সেই 2 ছেলের রুম থেকে ঝগড়ার শব্দ আসছে। অনেক রাত। পাশের থেকে কে যেন ওনাকে আটকালো আর বলল, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। ভয়েসটা তার স্ত্রীর। কি করে সম্ভব? আজার সাহেব ওনার মাথার মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। চোখের সামনে দেখলেন উনি তার ওয়াইফ পাশের রুমে যাচ্ছে। পাশের রুমে ওনার ওয়াইফ যেতে আর চিৎকার নাই, আর ঝগড়া নাই। উনি উঠে আস্তে আস্তে পাশের রুমে গিয়ে দেখলো কেউ নাই। উনি একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা করলেন। প্লাস ওনার বাম পাশের পায়ের জন্য সিঙ্গাপুরে গেলেন। সেখানকার ডক্টরকে মেডিসিন দিতে বললেন এবং সেখানকার ডক্টর তাকে মেডিসিন দিতে বললেন, কমপ্লিট বেড রেস্টের জন্য আরো 2 মাস বেঁধে দিলেন। সাথে বাংলাদেশে পরিচিত এক সাইকিয়াট্রিস্টও দেখালেন, তিনি ওষুধ দেন এবং বেড রেস্টও দেন। ফ্যামিলির সবাই ব্যাপারটা জানার পর অনেকে ভালো করে জিজ্ঞেস করে যে আসলে কি। আসসালামু আলাইকুম লিসেনার্স, ডক্টর আলিফ আহাদের স্টোরি টেলার পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আজকে যে ঘটনাটা এখন শেয়ার করব সেই ঘটনাটি আমি আগেও একবার শেয়ার করেছি এবং শেয়ার করার এই পর্যায়ে আপনাদেরকে মানে শুরুতে একটা কথা বলতে চাই যে যারা চাচ্ছেন যে আমাকে ঘটনা পাঠাবেন তারা অবশ্যই ইমেল করবেন। ইমেল ছাড়া কোনো ঘটনা অ্যাকসেপ্ট করছি না। আমাকে ইমেল করার ঠিকানা হচ্ছে আলিম আল রাজি, দ্যাট ইজ ALIMALRAZE14 এখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স ঘটনা প্লাস আপনাদের কালেক্টেড ঘটনাগুলো পাঠাতে পারেন, সাথে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। যারা আমার পেজে আজকে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করবেন এবং আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ আমাদের শোটা শুনবে এবং এখানে বললে তখন মজা লাগবে। তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আব্দুল আজিজ সাহেব নামে একজন ওনার এক্সপিরিয়েন্স করা ঘটনা। ওনার বয়স যখন 30 থেকে 35 বছর তখন তিনি ঢাকা শহরে আসেন কাজের খোঁজে। একটা পর্যায়ে তিনি কাজ পান একটা বাসার কেয়ারটেকার হিসাবে। বলতে গেলে তিনি দেখভাল করার জন্য 1984 সাল থেকে একটা বাসায় থাকা শুরু করেন। বাসাটা ছিল 2-3 তলা। তিনি আসার পর থেকে বাড়িতে কাউকে উঠতেও দেখেন নাই। ইভেন
মিয়া উঠে গেল, কোনো শব্দ না করে উঠে গেল। তিনিও কিছু না বলে দিন রাতে ডিউটি দেন। এরপর থেকে 1 সপ্তাহ পর আবারও যখন তিনি পরিষ্কার করার জন্য উপরে উঠেন, বুয়াকে পরিষ্কার করতে দিলেন অন্য একটা রুম পরিষ্কার করার জন্য। হঠাৎ করে চিৎকারের শব্দ। উনি দৌড়ে রুমে যেয়ে দেখেন বুয়া জ্ঞান হারিয়ে পড়ে আছে। বুয়া যখন জ্ঞান ফেরে তখন বুয়াকে জিজ্ঞেস করা হয়, আসলে কি দেখছেন? তিনি বলে, আমি আব্দুল আজিজ সাহেব আপনাকে একটা মানুষ কোপাতে দেখছি ওই রুমের মধ্যে। বাসাটার ধরন এমন ছিল যে করিডোর দিয়ে ঢুকে প্রথমে ড্রয়িং রুম, এরপরে উত্তর দিকে একটা রুম, আর তার আগে ঘটনাটা ঘটেছিল যেই জায়গায়, সেই জায়গায় তিনি এই ঘটনাগুলোতে মানে সেকেন্ড টাইম আবার ঘটনা ঘটে। এরপর থেকে শুরু হয় কাহিনী এবং তার সন্দেহ আস্তে আস্তে বাড়তে থাকে। এর পরের দিনের ঘটনায় প্রচন্ড বৃষ্টিতে সেদিন অলরেডি শীত নেমে যাচ্ছে। আব্দুল আজিজ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একজনের অপেক্ষায়। কথা ছিল গ্রাম থেকে চিঠি আসার। হঠাৎ একজনকে দেখে তিনি চমকে যান। অনেক কিছু কৌতূহল বশত জিজ্ঞেস করবার জন্য তিনি জিজ্ঞেস করার চাই মানে কৌতূহল বশত জিজ্ঞেস করতে চাওয়ার পরও তিনি জিজ্ঞেস করলেন না। আস্তে করে বৃষ্টির মাঝেই রাস্তায় নেমে পড়েন এবং হাঁটতে থাকেন। আব্দুল আজিজ আশেপাশে দেখে লোকটির পেছন পেছন যেতে থাকে। একটা পর্যায়ে ফার্ম গেট আসার পর বৃষ্টির গতি আরো বেড়ে যায়। কয়েকবার চোখ পরিষ্কার করতে যেও তিনি আর লোকটির হদিশ পান না। এদিকে বাসায় যায়। বাসায় আসার পর তিনি বুয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা সাত্তার কই ডাকো তো। বুয়ার চেহারার দিকে তাকিয়ে দেখা যায় মানে কি বুয়া এরকম ভাবে বলে যে সাত্তার মিয়া মানে। বাসায় আসার পর তিনি অবাক হয়ে যায় যে সাত্তার মিয়া মানে মানে আপনি কি কইতেছেন, আপনি কারে চান? তখন বুয়া বলে, সাত্তার মিয়ারে আপনি কোত্থেকে পাইলেন? পাইলাম তো, উনি বলতেছে পাইলাম মানে সাত্তার মিয়া তো আমার কাছে সাত্তার মিয়ার কাছ থেকে তো আমি চাকরি নিলাম, আর ওনারে কই পাবো? আবু তাবু কথাবার্তা। এইটা শুনে বুয়া কাঁপতে কাঁপতে বলেন, ভাই আপনি কি ঠিক আছেন? আপনি কি বলতেছেন? উনি গেটের কাছে চলে যায়। আপনি ভালো করে দেখেন আপনি কি বলেন। সাত্তার নামে একজন লোক ছিল কিন্তু এই বাসায়, উনি 3 তলায় থাকতো, উনি বাড়ি পাহারা দিত। সাত্তার ভাই গত বছর কিন্তু মারা যায়। কয়েকজন ডাকাত এসে সাত্তার ভাইকে কুপিয়ে জখম করে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যায়। উনি কিন্তু পরে মারা যায়। আব্দুল আজিজ সাহেবের কাছে তখন মাথার মধ্যে হাঁস ভেঙে পড়ে, আকাশ ভেঙে পড়ে, সবকিছু ঘোরের মতো লাগতে থাকে। তাহলে এতদিন কাকে দেখলো তিনি? যত তাড়াতাড়ি পারে ওই জায়গা থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নেয়। যেদিন চলে যাবেন সেদিনের ঘটনা। মজার বিষয়, ওই কয়েকদিনও তিনি সাত্তার সাহেবকে পাশে দেখেছিল। কিছুই বলল না, কিছুই বলে না, শুধু ভয়ে ভয়ে ছিল। আশেপাশের দোকানদারদের সাথে যাদের সাথে অনেক খাতির হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করে সাত্তার মিয়ার ঘটনা। সবাই একই ঘটনা বলে, যেরকম ঘটনাটা বুয়া বলেছিল। তো যেদিন চলে যাবে সেদিনের কথা বলি। ওদিনও প্রচন্ড বৃষ্টি। সেদিন যেন বৃষ্টি থামছে না। হঠাৎ করে এক চিৎকারের আওয়াজ আসলো এবং রুম থেকে বের হয়ে তিনি দেখলো একটা মানুষ পড়ে আছে মাটিতে। লোকজন জড়সড় হয়ে গেছে এবং ডেড বডিটা সরানোর পর দেখা গেল এটি সেই মহিলার লাশ, সেই বুয়া যে সাত্তার সাহেবের ব্যাপারে তাকে বলেছিল সবকিছু খোলাসা করে। অনেক জেরা করবার পর পুলিশ তাকে ছাড়ে। পুলিশে কেস হয়ে যায়। পুলিশ নিজে কেস করে, কারণ মহিলার পিঠে 2টি হাতের ছাপ পাওয়া যায়। এই 2টো হাতের ছাপ পুলিশের ভাষা মতে এত বড় হাত তারা আগে কখনো মেজার করে নাই। অনেক আগের কেসের অবস্থা এখন কি এটা উনি জানেন না, ওখানে যাওয়াও পারে না। ঢাকার খুব পরিচিত একটি জায়গার ঘটনা শেয়ার করলাম আপনাদের সবার কাছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি ভালো লাগবে। এবং আমি রেগুলারলি লাইভের সাথে সাথে আমার পেছনের ঘটনাগুলো আস্তে আস্তে আপলোড দিব, যাতে আপনারা শুনতে পারেন। এটা যেন আমার হিস্ট্রিতে থেকে যায়। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, ইনশাআল্লাহ নতুন কোনো ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স। ডক্টর আলিফ দ্য আহমদ স্টোরি টেলার পেজে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। যে ঘটনাটা এখন শেয়ার করব সেই ঘটনা একটা মেয়ের ঘটনা। আমি এই ঘটনাটা আগেও একবার ভূত এফএমে শেয়ার করেছিলাম, তারপরও রেকর্ডিং পারপাসে আপনাদের সবার জন্য আমার ইউটিউবে আপলোড দিচ্ছি। এটা একটা মেয়ের ঘটনা যেটা আমি আজ সবার সাথে শেয়ার করব। মেয়েটির বর্তমান পরিস্থিতি বলবো সবার সাথে। এবং এই মেয়েটা থাকতে হচ্ছে ঢাকার অদূরে ময়মনসিংহে। বাবা সরকারি চাকরি ছিল, তার কারণে ময়মনসিংহে থাকতে হতো। তো যে জায়গায় বাসা ছিল ভালুকার ভেতরেই পড়ে। এটা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের কথা। 1990 সালের দিকে হবে। সপরিবারে মেয়েটির নাম হাফিজা। আমি
হাফিজা নাম দিচ্ছি, ময়মনসিংহের সরকারি কর্মকর্তাদের বাড়িতে ওঠে। বাড়িটির চারপাশে গাছগাছালি ছিল, এমন না খুবই যে হন্টেড বা ভয়ের কিছু তা না, মানে ফাঁকা ফাঁকা, এবং আশেপাশের ভিউ ছিল খুবই সুন্দর। বিকেলে উঠোনে বসে দিব্যি সময় কাটানোর মতো জায়গা আর কি। জায়গাটা ছিল পুরো পরিবারের বেশ পছন্দ হয়ে যায়। এবং সরকারি চাকরি করতো দেখে বাসার ভেতরে একজন বাবুর্চি, একজন মালি এবং একজন দারোয়ান থাকতো 24 ঘন্টা। গাছে ছিল অনেক আম। আগে যারা ছিল তারা বাসার যত্নটা নিত না বলেই বাসায় থাকতো না। এরকম অবস্থা তারা বাসার ভেতরে যে দেখে। বাবুর্চিরাও তারা ওঠার পর আসে, কিন্তু সবার মধ্যে কেমন যেন এক ধরনের আতঙ্ক থাকতো সবসময়, এবং সেটা শুরু থেকেই পরিলক্ষিত হতে থাকে। তো গভর্নমেন্ট অফিসার ভয়ে হয়তো এরকম করে, মানে ধরে না গভর্নমেন্ট অফিসার ভয় হয়তো এরকম করে, কিন্তু ওই বাসা পরিষ্কার করতে প্রায় 2 দিন লেগে যায়। তখন ওই বাসাতে শুধু হাফিজা, তার মা রেনু এবং বাবা থাকা শুরু করলেন। ঘটনার দিন প্রচন্ড মেঘ সকাল থেকেই দেখা যায়, এবং গুড়ি গুড়ি বৃষ্টি কয়েকবার হলেও রাতের বেলা অনেক বাতাস হতে থাকে। মনে হচ্ছিল গাছগুলো এখনই উপড়ে পড়বে। এবং মেয়েটার বৃষ্টি খুবই পছন্দ। ওই বাসায় একটা কাজের বুয়া ছিল। রাতের বেলা ওই বুয়াকে সজাগ করে প্ল্যান করে আম পেড়ে নিয়ে আসবে ঘরে, এরকম একটা প্ল্যান করে হাফিজা। রাত তখন প্রায় 12টার বেশি। অত রাত তো তখন মধ্যরাতে ধরা চলে। বৃষ্টি বেশ জোরে নেমে গেছে। মেয়েটা বুয়াকে বলল, আপনি গেটে দাঁড়ান, আমি আম পেড়ে নিয়ে আসি। উনি এক দৌড়ে বাড়ির ঠিক পশ্চিম দিকের গাছের নিচে যেতেই তার দম সারা শরীর সব আটকে আসতে থাকে, এবং সাথে সাথে তিনি পড়ে যান। বুয়াটাকে দরজা থেকে আবছা আলোয় দেখতে পান সে পিছলে পড়ে গেছে। এক চিৎকারে বুয়া এগিয়ে যায় এবং বাবা মা সব সব সজাগ হয়ে যায়। ইলেকট্রিসিটি তখন ওই এরিয়াতে ছিল না। ওই বৃষ্টির মাঝে অনেক রাত করে বাড়ির দারোয়ান সাহায্য নিয়ে ডক্টর নিয়ে আসেন, কারণ লোকটি নিজেও জানতো না ডক্টর কোথায় পাওয়া যাবে। তিনি ডক্টরকে নিয়ে আসার পর দেখা গেল ডিফারেন্ট জায়গায় ছিলার দাগ, সারা শরীরে আঁচড় দিয়ে কে যেন রেখেছে। আঁচড় যেন একটি না, পুরো শরীর জুড়ে মেয়েটিকে কে যেন খামচেছে। ঘুম ভাঙার পর থেকে সারা শরীরে আতঙ্ক শুরু হয়ে যায় মেয়েটি সবাইকে কিছু না বললেও মাকে সব ঘটনা বলে। ওদিন রাতে মেয়েটি যখন গাছের কাছে যায়, তখন দেখে গাছটির নিচে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, এবং একটা মেয়ে তার গলায় কামড় দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং দুইজনের ফেস দেখতে একই রকম, মানে একজনের গলা মাংস কামড়াচ্ছে আর কি। উনি যখন জিজ্ঞেস করলো যে একই রকম ফেস কিভাবে দেখলেন, তখন তিনি বললেন, বিদ্যুৎ কম চমকাচ্ছিল আর এটা ক্লিয়ার পরিষ্কার দেখা গেছে। বুয়া মেয়ে কিন্তু মেয়েটিকে অজ্ঞান হতে দেখে, কিন্তু কোনো মেয়েকে ওখানে দেখেনি। ওই দিন ঘটনা মা শুনবার পর বেশ ভয় পেয়ে যায়। মেয়েটির বাবাও ভয় পায়। ওই বাসায় সিকিউরিটি জোরদার করা হয়। 2জন দারোয়ান আর ঘরের গেটে একজন দারোয়ান, 3জনকে রাখেন ওর বাবা। মেয়েটার সাথে কয়েকদিন তার মা ঘুমালেও পরে মেয়েটা নর্মাল হয়ে যায়, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগের হিলিং এর কোনো খবর নেই। আঁচড়গুলো সব পিঠের দিকে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ঘটনা। রাত তখন প্রায় 2টা কি 3টা বাজে। সঠিক সময়টা বলতে পারছি না, কারণ কাহিনীটা বেশ পুরনো। এরকম কাহিনী আসলে পাওয়া মুশকিল। গভীর রাতে ওর নাম নিয়ে ডাকতে থাকে কয়েকজনের সাউন্ড পাওয়া যায়। মনে হচ্ছিল পরিষ্কার মেয়েটির দাদা ডাকছে। পরের দিন ঈদ, দাদার এরকম সাউন্ড ঘুমের মধ্যে স্পষ্ট শুনে মেয়েটা এক লাফ উঠে যায়। কিন্তু তো সাউন্ড ভেসে আসতে দেখা যায়, কিন্তু দাদার না, এখন ভয়েসটি চেঞ্জ হয়ে বড় চাচার হয়ে যায়। হাফিজা আপুর স্পষ্ট মনে আছে দাগগুলো এরকম, কইরে ডাকগুলো এরকম যে, কইরে মা, দেখ তোর জন্য পুতুল কিনে নিয়ে আসছি। সে খাটের মধ্য থেকে ভয়েস যে চেঞ্জ হচ্ছে খুব শুনতে পাচ্ছে। বুয়া মা বুয়া বুয়া ঘুমাচ্ছিল ফ্লোরে। কাঁথাটি মুড়ু দিয়ে তিনি আবারও চেষ্টা করলো শুনতে, কোনো সাউন্ড পেল না। মনে হতে থাকলো শব্দ নাই। তিনি আবার কাঁথা সরালেন এবং ডাক শোনার জন্য বারবার চেষ্টা করলেন। এবার ওর ফুপ্পি ডাকছে, ওই রে মা, তোর জন্য জামা এনেছি। একের পর এক ডিফারেন্ট ভয়েসের ডাক। বুয়া যে মেঝেতে শুয়ে থাকে, বুয়াটিও নেই। হঠাৎ করে দেখলো। হাফিজাবু তখন চিন্তা করতে থাকে চিৎকার করবে কিনা। চিৎকার করলে কি হবে বুঝতে পারছে না। আবার অন্ধকারে বাবা মা রুমেও যেতে পারছে না। মেয়েটি ঘুমাবার চিন্তা করলেও ভয় পাচ্ছে না। এক ফাঁকে ডাক দিয়ে ফেললো, কিন্তু কারো কোনো শব্দ নেই। হারিকেন জ্বালালো। হারিকেনের আলো আস্তে আস্তে এগুলো হারিকেনের আলো নিয়ে
এগিয়ে মা বাবা রুমে যাবে এমন সময় বাসার রুম পার হতে তিনি দেখেন বুয়া মেঝেতে শুয়ে পড়ে আছে। বুয়ার মাথাটি দেখা যাচ্ছে না, আর পাশে একটি নার পেঁচানো অবস্থা বাচ্চা। তিনি এক দৌড়ে তার মার রুমে যেয়ে ধাক্কা দিতে থাকে। বাবা মা দরজা খুললেও মেয়েকে দরজার কাছে পড়া অবস্থায় পায়। পরের দিন ডক্টর বললেন হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে যখন জ্ঞান ফেরে তখন সব ঘটনা বলেন হাফিজ ও তার বাবা মাকে। বাবা মা অবাক হয়ে যায়। ডক্টর তার বাম পাকে প্যারালাইজ ঘোষণা করে। এটা নিয়ে দুঃখের অন্ত নেই। বাসায় ফেরার পর বুয়ার কথা মনে পড়ে এবং সাথে সাথে বুয়াকে ওই দিনের রাত থেকে পাওয়া যায় নাই। এত স্ট্রেসের মাঝেও বুয়ার কথা তার মানে বুয়ার কথা তিনি ভুলতে পারছিলেন না। বাসার দারোয়ানকে জিজ্ঞেস করে আমাদের বাসায় যে বুয়া ছিল উনি কই? দারোয়ান বলে বাসায় তো কখনো কোনো বুয়াকে দেখি নাই ম্যাডাম। সবাই স্তব্ধ এবং বিস্মিত। এরপরে তারা আর বিন্দু মাত্র ওই বাসায় আর থাকলেন না। রিসেন্টলি তিনি হাঁটতে পারেন, তাও অল্প, কিন্তু আগের থেকে অনেক বেটার। তারপর তাকে ক্রাউচ ইউজ করতে হয়, কিন্তু এই ডিজাস্টারের ড্যামেজটা তাকে সারা জীবন পোহাতে হচ্ছে। স্টিল তার বিয়ে হয়নি এবং স্টিল তিনি আগের মতো। এইটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটি নতুন। সালাম।